বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, অর্থাৎ সামনে তোমাদের গণিত পরীক্ষা অথবা নবম ও দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান একটি প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি। এই প্রশ্নটি তোমরা যদি একটু মনোযোগ সহকারে বা একটু ধৈর্য সহকারে যদি তোমরা করতে পারো, আশা করি এর মধ্য থেকে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রত্যেকটা স্টুডেন্ট পরিসংখ্যান থেকে একটি প্রশ্নের উত্তর দেবে এবং সেখান থেকে 10 মার্কস পাবে, এটি তাদের আশা। কিন্তু এই 10 মার্কস পেতে গেলে তোমাকে অবশ্যই কাজ করতে হবে, সেটা তোমাকে অবশ্যই গ্রাফ অঙ্কন করতেই হবে। তাহলে সেক্ষেত্রে গ্রাফের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঠিকভাবে তুমি যদি গ্রাফ উপস্থাপন করতে না পারো, তাহলে তুমি সেক্ষেত্রে কিন্তু 10 মার্কস পাবে না। তো যাই হোক, আমি আশা করি তোমরা সবাই পরিসংখ্যানে 10-এ 10 পাবে। দেখো, আমি এখানে একটি সারণী উপস্থাপন করেছি যে নবম শ্রেণীর 70 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। শ্রেণীব্যক্তি এখানে দেয়া আছে। দেখো, 26 থেকে 35, 36 থেকে 45, 46 থেকে 55, 56 থেকে দেখো 65, 66 থেকে 75 এবং 76 থেকে 85। এখানে গণসংখ্যাগুলো দেয়া আছে। তো প্রথম যে প্রশ্নটি আছে, দেখো, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো? 2 নম্বর হচ্ছে উদাহরণসহ বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দাও। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দাও। এরপরে দেখো, গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে কিছু উপাত্ত দেয়া আছে, এই উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। এরপরে কোন শ্রেণীর উচ্চসীমা 65 এবং শ্রেণী মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত, এটি বের করতে বলা হয়েছে। তারপরে দেখো, সারণী থেকে প্রচুরক সারণীর মধ্যমান অথবা f1 + f2 নির্ণয় করতে বলা হতে পারে। এরপরে দেখো, সারণী থেকে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলতে পারে, অথবা মধ্যক শ্রেণীর সেটা বের করতে পারে, অথবা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলতে পারে। এরপরে দেখো 6 নম্বর, এই যে প্রশ্নগুলো ক থেকে চ পর্যন্ত, এগুলো সবগুলো সহজমান প্রশ্ন। তো তোমরা সবাই জানো যে গণিতে সৃজনশীল প্রশ্নের 3টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে, ক, খ, গ। তো সেক্ষেত্রে কটি হচ্ছে সহজমান, খ হচ্ছে মধ্যমান এবং গ হচ্ছে কঠিনমান। তাহলে এখানে তোমাদের আমি যেভাবে দিছি, ক থেকে চ পর্যন্ত এগুলো হচ্ছে সহজমান প্রশ্ন, অর্থাৎ ক এর মধ্যে আসতে পারে। এরপরে দেখো, ছ বর্গীয় ঝ এটা হচ্ছে মধ্যমান, এবং ইও এবং ট এটা হচ্ছে কঠিনমান, অর্থাৎ ইও এবং ট তোমাদের অবশ্যই জানতে হবে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি লিখেছি কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো। তো কেন্দ্রীয় প্রবণতা দেখো, যে কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে উপাত্ত সমূহ কেন্দ্রের মাঝামাঝি পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তো তোমরা সবাই জানো যে উপাত্ত সমূহ কেন্দ্রের মাঝামাঝি পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কি বলে? কেন্দ্রীয় প্রবণতা বলে। ইহার প্রবণতার পরিমাপ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তোমরা সবাই জানো যে গড়, মধ্যক, প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক। তো বন্ধুরা, এই গড়, মধ্যক, প্রচুরক তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সবচেয়ে কোনটি বেশি ব্যবহৃত হয়? তাহলে উত্তর হবে কিন্তু 1, অর্থাৎ গড়। আচ্ছা, এরপরে দেখো, দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে উদাহরণ সহ বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দাও। তো এখানে দেখো, যে বিচ্ছিন্ন চলক, যে চলকের মান পূর্ণ সংখ্যা হয়, তার কি বলতো? যে চলকের মান পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। যে চলকের মান পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা কিন্তু সবাই জানি 1, 2, 3, 4, 5, যাদেরকে ভাঙা যায় না। তাহলে পূর্ণ সংখ্যার উদাহরণ বিচ্ছিন্ন চলকের উদাহরণ হতে পারে জনসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, ছাত্রের সংখ্যা, মেয়ের সংখ্যা, তারপরে দেখো পাখির সংখ্যা, গরুর সংখ্যা, পরীক্ষার নম্বর ইত্যাদি বিচ্ছিন্ন চলক, যাদেরকে কি করা যায় না, ভাঙা যায় না। আচ্ছা, এরপরে দেখো অবিচ্ছিন্ন চলকের কথা বলা হয়েছে। অবিচ্ছিন্ন চলক, যে চলকের মান বাস্তব সংখ্যা হয়। যে চলকের মান কি হয় বলতো? বাস্তব সংখ্যা হয়, তাকে অবিচ্ছিন্ন চলক বলে। তো অবিচ্ছিন্ন চলক হচ্ছে, দেখো, বয়সটা দশমিক আসতে পারে, উচ্চতা হতে পারে, এরপরে দেখো
ওজন হতে পারে, তাপমাত্রা, প্রাপ্ত জিপিএ ইত্যাদি অবিচ্ছিন্ন চলক। তো বন্ধুরা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। গ নম্বর প্রশ্ন দেখো যে 27, 22, 23, 21, 18, 43, 45, 26, 30, 24 উপাত্ত সমূহের মধ্যক বের করতে বলা হয়েছে। তো তোমরা জানো যে মধ্যক নির্ণয় করতে গেলে অবশ্যই যে উপাত্তগুলো আছে মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রমে সাজাতে হবে। তা আমি এখানে আগে লিখে রেখেছি যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় মানগুলো আমরা লিখবো। দেখো এখান থেকে 18 এটা হচ্ছে ছোট মান, তার থেকে আমরা দেখি 18 পরে 19 আছে কি নেই, নাই, তারপরে 20 নাই, 21 আছে, দেখো 21, এরপরে আমরা দেখি 22 আছে, হ্যাঁ আছে, 22-এর পরে এখন আমরা 23 দেখব, হ্যাঁ 23ও আছে, 23, এরপরে দেখো 24 আছে কি নেই, এখান থেকে দেখি, হ্যাঁ 24 আছে, 24 কয়টা, একটাই আছে 24, তারপরে হচ্ছে 25 দেখি 25 এখানে নেই, 25-এর পরে দেখো 26 আছে, 26-এর পরে আমরা এখানে দেখি 27 আছে, 27, এরপরে আমরা দেখি 28 নেই, 29 নেই, 30 আছে, দেখো 30, এরপরে 31 আমরা দেখি 31 নাই, 32 নাই, 33 নাই, তারপর 34 নাই দেখা যাচ্ছে, 35ও নাই, একবারে দেখো এখানে আছে কত, 43 আছে, এবং কত আছে বলো তো, 45 আছে। তো বন্ধুরা দেখো, ছোট থেকে বড় আকারের সংখ্যাগুলো লেখা হলো, উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা এটি পেলাম। দেখি এখানে কয়টি সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে আমরা গুণে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা এখানে যেভাবে লিখব, দেখো যে এখানে n সমান হচ্ছে কয়টা সংখ্যা এখানে রয়েছে, 10টা, 10, যা কি বলতো জোড়, যা হচ্ছে জোড়। তো বন্ধুরা, আমরা সূত্রটি লেখার পূর্বে আমরা যে কাজটি করে নেব, দেখো n/2, এটা আমরা ক্যালকুলেশন করে নিই, কত বলতো 10/2, তাহলে 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো 5 × 2 কত বলতো 10, তোমরা জানো। এবং আমরা এটা যদি লিখি n/2 + 1, তাহলে n/2 এর মান কিন্তু আমরা জানি কত বলতো 5, প্লাস কত বলতো 1, কত পেলাম বলতো 6 পেলাম। এখন সুতরাং আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটি জানি, কি জানি বলতো, যে n/2 তম পদ, n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ বাই কত, বাই হচ্ছে 2। তো n/2 এর মানটা আমরা পেয়েছি কত বলতো 5 তম পদ, প্লাস n/2 + 1 এর মানটা কত পেয়েছি, 6 পেয়েছি, 6 তম পদ বাই কত বলতো 2। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো 5 তম পদ মানে 5 নম্বর পদ, 1, 2, 3, 4, 5, আমি দেখো আবার গুণে দেখাচ্ছি, 5 তম পদ 1, 2, 3, 4, 5, কত বলতো 24, প্লাস 6 তম পদ, তারপরের পদটা, তারপরের পদ কত বলতো বাই হচ্ছে 2। তো এখন যদি আমরা এটা যোগ করি, তাহলে 6, 4, 10, 10-এর হচ্ছে 0, হাতে রয়েছে 1, 3, 3 আর 2 কত বলতো 5, তাহলে 50-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এটি হচ্ছে কত বলতো 25। তাহলে 25 হচ্ছে এই উপাত্ত সমূহের মধ্যক। কিসে বলতো 25 হচ্ছে উপাত্ত সমূহের মধ্যক। তাহলে এটি হচ্ছে নির্ণেয় অ্যান্সার। দেখো এবারে আমরা ঘ নম্বর প্রশ্ন করব। দেখো কোন শ্রেণীর উচ্চ সীমা আছে 65 এবং শ্রেণী মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত।
আমি এখানে কিন্তু লিখে রেখেছি যে শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 65, দেখো 65, এবং শ্রেণীর মধ্যমান হচ্ছে 62.5। ঠিক আছে। আচ্ছা, তোমরা কিন্তু জানো যে শ্রেণী মধ্যমান এই যে সূত্রটি, এটি তোমরা জানো যে শ্রেণী মধ্যমান সমান নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ কত বলো তো? 2। তো বন্ধুরা, এই সূত্রটি কিন্তু তোমরা সবাই জানো যে শ্রেণী মধ্যমানের সূত্রটা হচ্ছে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ কত বলো তো? 2। ঠিক আছে। এখন আমরা মানটা বসাই। বলো তো কার মান বসাবো? শ্রেণী মধ্যমান কত দেয়া আছে? 62 কত বলো তো? 5। এরপরে নিম্ন সীমা, এটাই কিন্তু আমাদের বের করতে হবে। দেখো নিম্ন সীমা প্লাস উচ্চ সীমার মানটি কিন্তু এখানে দেওয়া আছে। দেখো 60 কত বলো তো? 5 বাই কত? 2। এখন দেখো আমরা আর গুণ করব। এর নিচে 1 আছে, 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে নিম্ন সীমা প্লাস 65ই হচ্ছে। দেখো নিম্ন সীমা প্লাস 65। এখন আমরা দেখো এই 2 দ্বারা কাকে গুণ করব? এই যে দেখো 62 কত বলো তো? 5। তাহলে আমরা যদি এটা দ্বারা গুণ করি 62.5 গুণন কি দ্বারা গুণ করবো বলো তো? 2 দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে গুণন 2, তাহলে আমরা পাবো 125। কত পাবো বলো তো? 125, 125। অর্থাৎ 2 দ্বারা যদি 62.5 তোমরা ক্যালকুলেটর দ্বারা গুণ করবে, গুণ করলে হচ্ছে 125। এখন বলো তো কার মান বের করব? এই যে নিম্ন সীমার মান বের করব। তো নিম্ন সীমার মান যদি আমরা বের করতে যাই তাহলে নিম্ন সীমাটাকে রেখে দিলাম। যদি রেখে দেই তাহলে 125 এটা আমরা লিখলাম। এই যে প্লাস 65 আছে এটা পাস করে দিলে হবে -65। তো সুতরাং অথবা আমরা যদি বা লিখি যে বা নিম্ন সীমা, এখন 125 থেকে যদি আমরা 65 বাদ দেই তাহলে হচ্ছে কত বলতো? 60। কত বলতো? 60 বিয়োগ 65, তাহলে হচ্ছে 60। তাহলে কি বের করতে বলছে বলতো? বের করতে বলছে যে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। তাহলে এখন যদি আমরা লিখে দেই, সুতরাং যে ওই শ্রেণীর কি সীমা বলতো? নিম্ন সীমা। ওই শ্রেণীর নিম্ন সীমা আছে 60। এটি কিন্তু অ্যান্সার। ঠিক আছে। তো আশা করি তোমরা ঘ নম্বর প্রশ্নটিও বুঝতে পেরেছ। এবারে দেখো আমরা ও নম্বরটা করব, যে সারণী থেকে প্রচুরক সারণীর মধ্যমান অথবা f1 প্লাস f2 নির্ণয় করো। তো বন্ধুরা, প্রথমে আমাদের প্রচুরক সারণী কোনটা সেটি আমাদের দেখতে হবে। এখান থেকে দেখবে যে এই গণসংখ্যা থেকে সর্বাধিক গণসংখ্যা কত। এখানে 6, এখানে 11, এখানে 17, এখানে 21, 9, এখানে 6। তো সবচেয়ে বেশি কত? সবচেয়ে বেশি হচ্ছে 21। তাহলে এটি হচ্ছে প্রচুরক শ্রেণী। এটি কি বলতো? প্রচুরক শ্রেণী। তাহলে তোমাদের যেটি লিখতে হবে যে এখানে সর্বাধিক গণসংখ্যা কত বলতো? এখানে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে কত? 21। এখানে সর্বাধিক গণসংখ্যা কত? 21, যা কোন শ্রেণীতে অবস্থিত বলতো? 56 থেকে 65, যা 56 থেকে 65 শ্রেণীতে অবস্থিত। দেখো এত শ্রেণীতে অবস্থিত, এত শ্রেণীতে অবস্থিত। আচ্ছা, তাহলে বন্ধুরা বলো তো কি লিখলাম আমি? যে এখানে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে কত? 21, যা 56 থেকে 65 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীটা হচ্ছে
56 থেকে 65। তাহলে প্রচুরক শ্রেণী কিভাবে বের করতে হবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন বলো তো কি বের করতে হবে, যে প্রচুরক সারণীর বা সারণী থেকে প্রচুরক সারণীর কি বলতো মধ্যমান। তাহলে আমরা এখানে যেটি লিখব, সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান। তো মধ্যমানটা আমরা কি জানি বলতো, যে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। তো নিম্ন সীমাটা এখানে কত বলতো 56। তাহলে নিম্ন সীমা হচ্ছে 56 প্লাস উচ্চ সীমা হচ্ছে 65। উচ্চ সীমা হচ্ছে কত 65 বাই কত বলতো 2। তো এটি যদি আমরা যোগ করি, দেখো 6 5 যোগ করলে হচ্ছে 11, হাতে রয়েছে 1, 6 1 7, 7 5 হচ্ছে 12। তাহলে আমরা 121কে যদি আমরা কত 2 দ্বারা যদি ভাগ করি, দিয়ে 121 ভাগ হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 60.5। তাহলে এটি হচ্ছে 60.5। তাহলে দেখো এই যে প্রচুরক শ্রেণীর যে মধ্যমানটা বের করতে বলছে, দেখো প্রচুরক শ্রেণী সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান, তাহলে এটি হচ্ছে কত 60.5 এর মধ্যে দেখো কিন্তু রয়েছে। তাহলে এটি হচ্ছে নির্ণয় অ্যান্সার। তো বন্ধুরা এখন যদি তোমাদের বলে যে দেখো f1 প্লাস f2 নির্ণয় করো, তাহলে f1 প্লাস f2 যদি নির্ণয় করার কথা বলে, তাহলে তোমরা কি করবে, দেখো প্রচুরক শ্রেণী কিন্তু এই পর্যন্ত তোমরা বের করবে, এই পর্যন্ত বের করবে। তো এই পর্যন্ত বের করার পরে তোমরা যেটি লিখবে, যে এখানে f1, তাহলে f1 মানে হচ্ছে এই যে 21 আছে, অর্থাৎ সর্বাধিক যে গণসংখ্যাটা আছে, এটা খুবই সহজ। দেখো সর্বাধিক যে গণসংখ্যাটা আছে 21 বিয়োগ হবে তার পূর্বেরটা। তাহলে f1 এর ক্ষেত্রে হবে সর্বাধিক যে গণসংখ্যাটা আছে এইটা বিয়োগ তার পূর্বের গণসংখ্যা। তাহলে তার পূর্বের গণসংখ্যা কত, তাহলে 21 থেকে যদি আমরা 17 বাদ দিই, তাহলে কত আছে বলতো 4। এরপরে f2টা ওই যে সর্বাধিক গণসংখ্যা কত 21, তাহলে এখান থেকে বিয়োগ হবে তার পরেরটা। কত পরেরটা বলো তো 9 বাদ দিলে কত হচ্ছে 9 2 11, তাহলে এটা হচ্ছে 12। বন্ধুরা তাহলে f2 মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত বলো তো 12। তাহলে সহজ হিসাব কি করলাম, যে সর্বাধিক গণসংখ্যা থেকে যদি তার পূর্বের গণসংখ্যাটা বাদ দাও, তাহলে f1 এর মান পাবো, এবং ওই সর্বাধিক গণসংখ্যা থেকে যদি তার পরেরটা বাদ দাও, সেটি হচ্ছে f2 এর মান। তাহলে এখন কার মান বের করতে বলছে বলো তো, এই যে f1 প্লাস f2। তাহলে আমরা যদি লিখি, সুতরাং যে f1 প্লাস কত বলো তো f2, তাহলে তোমরা এখন মানটা বসায় দেবে, যে 4 প্লাস 12। তাহলে এটি যদি আমরা যোগ করি কত হচ্ছে 12 আসছে, যোগ করলে হচ্ছে 16। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা দেখো এরকমভাবে আসতে পারে, এই প্রশ্নটা না দেওয়ার পরে এই যে f1 প্লাস f2 এটি বের করতে, তখন আমাদের এই যে এই অংশটুকু লেখার দরকার নেই। আর যদি এইটা বের করতে বলে, তাহলে আমাদের এই পর্যন্তই শেষ। এবারে আমরা 6 নম্বর প্রশ্নটি করবো। তো 6 নম্বর প্রশ্নটি বলছে যে সারণী থেকে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে হবে। কি থেকে বলতো, সারণী থেকে মধ্যক শ্রেণীর মধ্যমান, অথবা মধ্যক শ্রেণী নির্ণয় করতে বলতে হবে পারে, অথবা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলেন। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে মধ্যক নির্ণয় সারণী থেকে যখন আমরা মধ্যক বের করব, অর্থাৎ সারণী থেকে যখন আমরা মধ্যক বের করব, তখন অবশ্যই কিন্তু ওই সারণীটা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো দেখো আমি কিন্তু ইতোমধ্যেই দেখো ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো, এটা লিখেছি। তোমরা ঠিক এরকমভাবে ছকটি লিখে নেবে। হ্যাঁ, এখানে শ্রেণী ব্যক্তি এখানে দেখো দেয়া আছে, গণসংখ্যাগুলো দেয়া আছে, আর এখানে 70 জনের কথা কিন্তু আমাদের বলাই আছে। কত জনের কথা বলা আছে বলো তো দেখি, 70 জনের কথা। আর যদি এগুলো আমরা যোগ করি তাহলে আমরা 70 পাবো। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলে তোমরা সবাই জানো। কোন শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার যোগফলকে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বলে। দেখো এখানে 6 এর পূর্বে আছে কি নাই, তাহলে 6 এর কত বলো তো 6। এরপরে দেখো এই যে অর্থাৎ এই 11 এবং তার পূর্বেরটা, 11 এবং তার পূর্বেরটা এই দুটো যদি যোগ করি, তাহলে ওই শ্রেণীর গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা হবে। তো এখন এটা না করে আমরা দেখো এই যে 6টা পাইছি, 6 আর 11 এটা যদি আমরা যোগ করি, দেখো কত হচ্ছে 6 1
7, তাহলে 17। ঠিক আছে, এবারে কি করবো বন্ধুরা বলো তো দেখি। এই যে 17 এবং তারপরেরটা, এই যে 17 এবং তারপরেরটা, তাহলে 17 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 34। কত হচ্ছে বলো তো 34। এরপর দেখো এই যে 34 এবং এই যে 21, 34 এবং 21 এটা আবার যোগ করো। 4 আর 1 যোগ করলে কত হচ্ছে 5, হাতে নেই। 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। এবারে তোমরা বলো কোনটি করব। এই যে 55 আর কত 9, 55 আর 9 যদি আমরা যোগ করি, দেখো 9 5 14 কত 4, হাতে রয়েছে 1, 5 আর 1 হচ্ছে 6, তাহলে কত হলো 64। এই 64 আবার কত 6 আমরা যোগ করব, তাহলে কত হলো বলো তো 70। তো বন্ধুরা যদি আমরা এই যে এর যোগফলটা এবং ক্রমযোজিত গণসংখ্যার এই যে দেখো শেষ যে সংখ্যাটা এইটা যদি সমান হয় তাহলে বোঝা যাবে যে আমাদের কোনো সমস্যা হয়নি। আর যদি তোমাদের মিলে না যায় তাহলে ধরে নেবে যে এখানে সমস্যা হয়েছে। আচ্ছা, এখন আমরা প্রথমে যেটি নির্ণয় করব সেটি হচ্ছে মধ্যক শ্রেণীটা নির্ণয় করব। কি নির্ণয় করব বলো তো, মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য তোমাদের যেটি করতে হবে যে সুতরাং n/2, অর্থাৎ n কে এই যে মানটা পেয়েছি টোটাল মানটা, এটাকে 2 দ্বারা আমরা ভাগ করব। তাহলে n/2 মানে কত বলো তো, n এর মান হচ্ছে 70 বাই কত বলো তো 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি 35 যোগ কত বলো তো 70। 35 যোগ কত 70। তোমরা কিন্তু এইটা আর ফলো করবে না, এই যে 35টা আছে এই 35টা দেখো তো এখানে কোথায় আছে, এখানে 6 আছে, এখানে 17, এখানে কত 34, এই যে দেখো 34-এর পরে কিন্তু 35 শুরু হবে। 35 এখান থেকে 35 থেকে কিন্তু 55 পর্যন্ত এখানে রয়েছে। তাহলে আমি দেখো আবার বুঝেছি এখানে কত বের হলো বলো তো 35। এটা দেখবো না, গণসংখ্যা দেখবো না, এই যে ক্রমযোজিত গণসংখ্যা, এখানে 6, এখানে 17, এখানে 34, তাহলে এখানে কিন্তু 35 নেই। তাহলে 35 কোথায় আছে 34-এর পরে, তাহলে এই যে 35 এই জায়গায় আছে, এই জায়গায় শ্রেণী ব্যক্তিটা কত, সরি এখানে দেখো হবে কত 56 থেকে 65, 56 থেকে কত বলো তো 65, তাহলে 56 থেকে 65 এটি হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে সুতরাং আমরা যে ভাষাটা লিখব সেটা হচ্ছে যে 35তম পদের মান, 35তম কিসের মান বলো তো, পদের মান মধ্যক হবে, কি হবে বলো তো, মধ্যক হবে যা কোন শ্রেণীতে, তাহলে এই যে 35টা এই জায়গায় রয়েছে, এই জায়গায় শ্রেণীটা কত, এই জায়গায় শ্রেণীটা কত 56 65, যা এত দেখো শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীতে অবস্থিত অবস্থিত। ঠিক আছে, কি তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে 35তম পদের মান হচ্ছে মধ্যক হবে যা কোন শ্রেণীতে 56 থেকে 65 শ্রেণীতে অবস্থিত। হ্যাঁ, তাহলে এইটি কোন শ্রেণী বলো তো, এটি হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মধ্যক শ্রেণী 56 থেকে 65। এখন তোমাদের দেখো বলা হয়েছে কি যে এই যে মধ্যক শ্রেণীর মধ্যমান কত, মধ্যক শ্রেণীর মধ্যমান কত। তো মধ্যমান নির্ণয় সূত্রটি তোমরা সবাই জানো যে মধ্যক শ্রেণীর মধ্যমান, এখন যে মধ্যক শ্রেণীর মধ্যমান, তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমানের সূত্রটা কি হবে বলো তোমরা, যে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ কত বলো তো 2, 5 আর 6 যোগ করলে হচ্ছে 11, হাতে রয়েছে 1, 7 7 5 হচ্ছে 12, তাহলে একে যদি আমরা কত দ্বারা ভাগ করি বলো তো, একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 60.5। তো বন্ধুরা বলো তো এই যে 56 থেকে 65 এর মাঝে কি রয়েছে 60.5, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। তো এখন তোমাদের যদি বলে যে দেখো মধ্যক শ্রেণী বের করো, কোন শ্রেণী, মধ্যক শ্রেণী বের করো। তো মধ্যক শ্রেণী যদি বের করতে বলে তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত শেষ।
কোন পর্যন্ত শেষ? এই যে এই পর্যন্ত উত্তরটি শেষ। এরপরে যদি বলে যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, তখন আরও সুবিধা বলতে তখন আমাদের এই যে শুধু এই পর্যন্ত করলেই শেষ। এবারে আমরা 6 নম্বর প্রশ্নটি করব। তো 6 নম্বরে বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। কোন পদ্ধতিতে গড় নির্ণয় করো? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সেই সারণীটা আমরা এখান থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। আমি অলরেডি দেখো এখানে আগেই করে রেখেছি। শ্রেণী ব্যক্তি এখানে দেওয়া আছে, তারপরে কি বলতো গণসংখ্যা দেওয়া হয়েছে, ধাপ বিচ্যুতি, আর পরে বলতো কি এফআই ইউআই। তাহলে ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয় ইউ সাব আই, এবং গণসংখ্যাকে এফ সাব আই, এবং শ্রেণীর মধ্যমানকে কত বলতো এক্স আই। তো বন্ধুরা এখন শ্রেণীর মধ্যমান, তো শ্রেণীর মধ্যমান বের করার সূত্রটি তোমরা সবাই জানো যে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ কত বলতো 2, অথবা নিম্ন সীমা যোগ উচ্চ সীমা। তাহলে 26 যোগ দেখো কত বলতো 35, 26 যোগ 35 কত বলতো 61। 61কে তোমরা 2 দ্বারা ভাগ করো, কত হলো বলতো 30 দশমিক, দেখো 30 দশমিক, তাহলে আমরা লিখতে পারি এটা 30.5। বন্ধুরা তোমাদের বারবার কিন্তু এই যে এইটা যোগ এইটা ভাগ 2, এইটা যোগ এইটা ভাগ 2 এরকম করে করার দরকার নেই। তোমরা এখানে লক্ষ্য করবে যে আসলে শ্রেণী ব্যবধানটা কত। শ্রেণী ব্যবধানটা তোমরা যেভাবে বের করবে, এই 35 থেকে 26 বাদ দিলে কিন্তু 9 হবে। কত হবে? 9 হবে। সেক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। তোমরা যেটা করবে দেখো এর নিম্ন সীমা থেকে এর নিম্ন সীমা বাদ দেবে। ধরো আমরা এখানে 36 থেকে 26 বাদ দিই, তাহলে কত হলো বলো তো 10 হলো। তাহলে এটি হচ্ছে শ্রেণী ব্যবধান। অথবা তোমরা এরকমভাবে করতে পারো যে স্যার আমরা 45 থেকে 35 বাদ দিই, দেখো 45 থেকে 35 বাদ দিই, তাতেও কিন্তু কত আসছে বলো তো 10 আসতেছে। তো তোমরা এরকমভাবে, তোমরা যদি বলো যে স্যার আমি শেষে একটি করি, দেখো 76 থেকে 66 বিদ, তাও কিন্তু এই 10 হচ্ছে। তো এখন 10 যখন আমরা পেলাম, প্রত্যেকটার সাথে শুধু 10 যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে কত বলো তো 30, 40.5। তাহলে এই যে এই 10টা আছে শ্রেণী ব্যবধান। এখন একইভাবে 50.5, তারপরে আবার 10 যোগ করো 60.5, আবার 10 যোগ করো 70.5, আবার 10 যোগ করো 80.5। তো বন্ধুরা আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এখন দেখো এই যে অনুমিত গড় আছে, এ মানে হচ্ছে অনুমিত গড়। এ মানে কি বলতো অনুমিত গড়। তো অনুমিত গড় তোমরা আসলে কিভাবে বের করবে? এই যে 70টা আছে, এই যে টোটাল গণসংখ্যা অর্থাৎ মোট যে গণসংখ্যা আছে, এইটাকে তোমরা কত দ্বারা ভাগ করবে? 2 দ্বারা ভাগ করবে। তাহলে 70কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 35। কত হয় বলো তো 35। বারবার আমি বলতেছি, দেখো এই যে মোট যে গণসংখ্যাটা আছে এটাকে তোমরা 2 দ্বারা ভাগ করবে। তাহলে 70কে 2 দ্বারা ভাগ করলে আছে 35। এখন 6, 11 কত হচ্ছে বলো তো 17, 17, 17, 34। তাহলে এই জায়গায় কিন্তু 35 আছে, এই জায়গায় 21-এর মাঝে কি আছে? 35 আছে। তাহলে এইটাকে আমরা কি ধরে নেব জানো? এইটাকে আমরা ধরে নেব এই, এটাকে কি ধরে নেব বলো তো এ, মানে অনুমিত গড়। আনুমানিক গড়টা হচ্ছে এইটা হবে। তাহলে এক্ষেত্রে এই জায়গায় ইউআই এর মানটা কত হবে তোমরা একটু বলো। যে এ জায়গায় এক্সআই, তাহলে এক্সআই কত বলো তো? দেখো এখানে একটু আমি তোমাদের বোঝাই দিচ্ছি। 60.5, দেখো এক্সআই হচ্ছে 60.5 মাইনাস এ, এটা কি ধরেছি? ওই 60 পয়েন্ট কত বলতো 5 বাই শ্রেণী ব্যবধান হচ্ছে এইচ কত, সেটা 10। তাহলে কোনো সংখ্যার থেকে কোনো সংখ্যা বাদ দিলে, ওই একই সংখ্যা বাদ দিলে 0 হয়। 0কে কোনো দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে 0। তাহলে এই জায়গায় কত হলো বলতো 0 হলো। বন্ধুরা বুঝতে পেরেছ? এরপরে দেখো কত আছে বলতো দেখি 50.5। তাহলে এক্সআই এর মানটা কত? এক্সআই এর মানটা হচ্ছে 50.5 মাইনাস এ, মানে কত 60.5। তাহলে 50-এর থেকে যদি 60 বাদ যায়, অথবা 60-এর থেকে যদি 60.5 থেকে 50.5 যায়, হলে কত হবে বলতো -10 হবে। কত হবে বলতো -10 হবে। তাহলে -10কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? -1। তাহলে কত হবে? -1। তো বন্ধুরা আমি তোমাদের বারবার বলতেছি, দেখো এখানে দেখো এই যে উপরের দিকে কি, এই যে আমি অনুমিত যে গড়টা নিলাম, এর উপরের মানগুলো কি ছোট? হ্যাঁ, দেখো এখানে 50, এখানে 40, এখানে 43, এই মানগুলো ছোট। তাহলে যদি ছোট হয় আর তোমাদের বারবার এরকম করে ক্যালকুলেশন করার দরকার নেই, তখন আমরা এটা হবে -1, এইটা হচ্ছে
-2, এটা হচ্ছে কত বলো তো -3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বলো এই যে 60 পরে এটা কি 70 বড় না? তো যদি বড় হয় তখন সে মানগুলো কি হবে বলো তো প্লাস হবে। এখানে বসাই দিও, তোমরা দেখবে যে 1 হবে। এখানে 80.5, তাহলে এখানে কত হবে বলো তো 2 হবে। আচ্ছা, এরপরে আমরা যেটি করব দেখো এফআই এবং ইউআই গুণ করতে হবে। এফআই এবং ইউআই কি করতে হবে? গুণ করতে হবে। বলো তো এফআই এখানে কত 6, এখানে কত 3, তাহলে এইটা এবং এটা গুণ করো। 3 6 কত 18, এখানে দেখো চিহ্ন রয়েছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এরপরে তোমরা বলো 11 দুগুণ কত হবে 22, চিহ্ন হবে কি বলো তো মাইনাস। একইভাবে -17 কে 17। এরপরে দেখো 21কে যদি আমরা 0 দ্বারা গুণ করি, 21 এবং 0 গুণ করো 0, 9 দ্বারা 1কে গুণ করো, 9 1কে কত 9, এবং 6 দ্বারা 2কে গুণ করো, 6 2 কত বলো তো 12। তো বন্ধুরা এবারে আমরা যেটি করব দেখো মানে এই সবগুলোকে যোগ করব। এই সবগুলোকে কি করব বলো তো যোগ করব। তো যোগের এই প্রতীকটাকে আমরা সামেশন বলবো। মূলত এই প্রতীকটার নাম আছে সিগমা। এই প্রতীকটার নাম কি বলতো সিগমা। প্রশ্ন আসতে পারে দেখো সিগমাটাকে কিন্তু এরকম ভাবে প্রকাশ করা হয়, এরকম ভাবে সিগমা প্রকাশ করা হয়। তাহলে এই সিগমা দ্বারা আছে সামেশন। সামেশন মানে হচ্ছে যোগফল। কার যোগফল? এই এফআই এবং ইউআই, এফ সাব আই এবং ইউ সাব আই, এইটারে যোগফল আছে। তাহলে তোমরা যেভাবে করবে, যাদের তোমাদের এই ক্যালকুলেটরটি রয়েছে দেখো এই ক্যালকুলেটরটি তোমরা যেভাবে করবে, প্রথমে কত রয়েছে -18, তাহলে -18, তারপরে দেখো -22, -17, এরপরে +0 দেওয়ার দরকার নেই। তারপরে দেখো +9, মানে যে যে সাইন আছে ওই সাইন আমরা যোগ করব। প্লাস কত বলো তো 12। এটা আমাদের যোগ করা শেষ। যোগ করার পরে ইকুয়াল সাইন প্রেস করি। দেখো তো কত -36, কত -36। তাহলে এই জায়গায় বসাবো আমরা কত -36। আচ্ছা, এখন আমরা গড় বের করতে বলছে। তো গড়ের সূত্রটা আমরা জানি। তো সুতরাং যে নির্ণেয় গড় আমরা গড়ের সূত্রটি জানি এরকম ভাবে যে a প্লাস সামেশন a পাই ইউআই, তাহলে এফ সাব বাই ইউ সাব বাই, তাহলে বাই কত বলতো এন গুণ কত বলতো এস। দেখো এই সূত্রটি কিন্তু আমরা জানি। এখানে তোমরাই বলো এ মানে কি? অনুমিত গড়। এ মানে কি বলতো অনুমিত গড়। এই যে আমরা দেখো অনুমিত গড়টা পেয়েছি কত বলতো 60.5। কত পেয়েছি 60.5 প্লাস সামেশন এফ আই ইউআই, তাহলে সামেশন এফ আই ইউআই মানে কত পেয়েছি -36, এটা পেয়েছি। এরপরে দেখো কত বলতো 70, এন এর মান পেয়েছে কত 70 গুণন এরপরে হচ্ছে কার মান বলতো এইচ এর মান। এইচ মানে ওই যে শ্রেণী ব্যবধানটা তোমাদের বললাম, এই যে শ্রেণী ব্যবধানটা এইটা হচ্ছে 10, অর্থাৎ এই 36 থেকে তোমরা যদি 26 বাদ দাও 10 হবে, 45 থেকে 35 বাদ দাও ওই 10 হবে। তাহলে আমরা কি দিলাম এটা বলতো এই যে 10 বা 10 হলো 0.5। এরপরে দেখো আমরা কি করব, এই যে প্লাস মাইনাস এটা আমরা গুণ করি। প্লাস মাইনাসে কত বলতো মাইনাস। আমি আবারও দেখো বলতেছি প্লাস মাইনাসে কত মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এবারে তোমাদের যেটি কাজ সেটি হচ্ছে দেখো যে এই যে 36 এবং 10 তোমরা গুণ করবে। কোনটা গুণ করবে? 36 এবং 10 গুণ করবে। এখানে 36 গুণন 10 আমি গুণ করলাম কত বলতো হলো 360। কত হলো 360 ভাগ কত 70। তাহলে আমরা যদি দিই যে ভাগ 70, বন্ধুরা দেখো তো কত আসছে যে 5.1428 ইত্যাদি আসছে। তা আমরা 2 ঘর পর্যন্ত রাখি যদি 5.14, তাহলে এটা কত আমি আবারও দেখো বলতেছি 2 ঘর যদি রাখি 5.14, 5 কত 14, তাহলে আমরা যদি লিখি 5.14, 5 কত বলো তো 14 আমরা লিখেছি। এখন শুধু এখান থেকে যদি বাদ দেই তাহলে 60.5 বিয়োগ 5.14 ইকুয়াল 7, তাহলে কত 55.36। তাহলে 55 কত বলতো 36, ঠিক আছে কি 55 কত 36। এটি হচ্ছে নির্ণয় অ্যান্সার, এটি হচ্ছে নির্ণয় অ্যান্সার।
এবারে কিন্তু আমরা বর্গীয় জনমটা করব। দেখো সারণী থেকে মধ্যক নির্ণয় করো। কি বলতো, সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো তোমরা সবাই জানো যে সারণী থেকে মধ্যক নির্ণয় করতে গেলে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। কি করতে হবে বলতো, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। দেখো অলরেডি তাহলে মধ্যক নির্ণয় সারণী তৈরি করা হলো। মধ্যক নির্ণয়, আমি এটা শ্রেণীব্যক্তি মানে প্রশ্নের যে শ্রেণীব্যক্তিটা দেয়া আছে এবং গণসংখ্যা যেটা আছে সেটা আমি লিখেছি। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় সেটা আমি পূর্বে দেখিয়েছি। তারপর আমরা দেখো, আমরা এখানে প্রথমে দেখো 6 আছে, 6-এর 6 লিখবো। তাহলে 6 আর 11 আমরা যোগ করব, কত হয় বলতো 17। 17 আর 17 যদি আমরা যোগ করি তাহলে হবে 34। 34 আর 1 যদি 21 যোগ করি আমরা তাহলে হবে 55। এবং 55 আর যদি এই 55 আর 9 যদি যোগ করি তাহলে হচ্ছে 64। এবং এই 64 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হলো 70। তাহলে এই যে 70 এবং এই 70 মিলে গেছে, তাহলে আমাদের ভুল এখানে হয়নি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, মধ্যক শ্রেণীটা বের করব। কোন শ্রেণীটা বের করবো বলো তো, মধ্যক শ্রেণী। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা যদি n/2 এইটা সমান কি বলতো দেখি, n/2 মানে হচ্ছে 70/2। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি কত হচ্ছে বলতো 35। তাহলে কত বেরোলো 35। তাহলে এখান থেকে আমরা গুণে দেখি কোথায় 35 রয়েছে। এই যে দেখো এর পরে কিন্তু 35 রয়েছে, তাই না? 6, 17, 34 এ পর্যন্ত 34 পর্যন্ত। তাহলে এর পরে কিন্তু 35 আছে। তাহলে কোন শ্রেণীতে বলতো, এই যে 56 থেকে 65। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 35তম পদের মান কি হবে বলতো, মধ্যক হবে যা কোন শ্রেণীতে অবস্থিত, এই যে 56 থেকে 65। 56 থেকে 65 আচ্ছা শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। তাহলে সুতরাং তো মধ্যক শ্রেণী, তাহলে বলো তো সুতরাং মধ্যক শ্রেণীটা কত হলো, মধ্যক শ্রেণীটা হচ্ছে 56 থেকে 65। ঠিক আছে, তো এখন মধ্যক সমান আমরা সূত্রটা লিখি। এখন দেখো মধ্যক সমান তোমরা সবাই জানো যে l প্লাস n/2 মাইনাস fc। তাহলে কি বললাম বলতো, l প্লাস n/2 মাইনাস fc গুণন h/fm। h বাই কি বলতো fm। তো বন্ধুরা তোমরা বলো যে এখানে l মানে কিন্তু লোয়ার লিমিট, l মানে কি বলতো লোয়ার লিমিট। কিন্তু লোয়ার লিমিট হচ্ছে কোনটা বলতো, এই যে মধ্যক শ্রেণীটা আছে তার নিম্ন সীমাটা কত, লোয়ার মানে হচ্ছে নিম্ন, তাহলে নিম্ন সীমাটা কত 56, নিম্ন সীমাটা হচ্ছে 56। তাহলে n/2 এর মানটা কিন্তু আমরা জানি কত 35। এরপরে দেখো fc মানে হচ্ছে, তোমরা বলো তো মধ্যক শ্রেণী কোনটা, এই যে এটা আছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা, এইটা। তাহলে এই জায়গায় ক্রমযোজিত গণসংখ্যাটা কি রয়েছে 34। ক্রমযোজিত গণসংখ্যাটা কত রয়েছে 34। তাহলে এফসিটা আছে 34। এরপরে দেখো এইচ মানে তো শ্রেণীব্যক্তি তোমরা সবাই জানো, এবং এফএম মানে হচ্ছে দেখো মিডলে গণসংখ্যা, এম মানে বুঝে নেবে যে মিডলে গণসংখ্যা, এটা হচ্ছে কমুলেটিভ মানে হচ্ছে ক্রমযোজিত। তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এইটা, সেখানে ক্রমযোজিত গণসংখ্যাটা আছে 34। তাহলে এখানে আমরা 34 লিখেছি। আর এফএম মানে আছে মিডল। তাহলে এই যে মধ্যক শ্রেণীটা রয়েছে, এই মধ্যক শ্রেণীতে মিডলে গণসংখ্যাটা কত 21। 20 কত বলো তো 1। আর এইচ মানে যে 10 সেটা তোমরা জানো। নর্মালি তোমরা যদি বলো যে 36 থেকে 26 বাদ দেই তাহলে হচ্ছে কত 10, অথবা যদি এখান থেকে যে 85 থেকে 75 বাদ দিলে হচ্ছে 10, যে কোনো একটা করলেই হয়ে যাবে। কিন্তু এই উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দিলে তখন তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে কত বলো তো 10, কত বলো তো 10। এখন আমরা কি করবো বলো তো, মান বসাই দেবো। তাহলে মান বসাই দিলে কত হচ্ছে 56, এল এর মান হচ্ছে কত 56 প্লাস n/2। তাহলে n/2 এর মান আমরা জানি কত
35 মাইনাস এফসি, এফসির মান কত বলো তো 34, এফসির মান হচ্ছে 34, এরপরে গুণন এসির মান কত, এসির মান হচ্ছে 10 বাই এফএম, এফএম কত বলো তো 21, কত বলো তো 21। এখন 56 প্লাস তাহলে 35 থেকে যদি 34 বাদ যায় তাহলে কত হবে 1 গুণন এটা কত বলো তো 10 বাই 21। তো এখন দেখো 56 প্লাস এখানে কি আছে দশককে কত বলো তো 10, 10 বাই 21, দশককে 10 বাই 21, তাহলে তোমরা এরকম ভাবে করতে পারো 1 গুণন 10 ভাগ কত বলো তো 21, কত এসেছে বলো তো 0.476। তাহলে আমরা এটা 3 ঘরে যদি নেই কত পর্যন্ত নিতে বলো তো 0.476 তাও হবে, তাহলে 0.47 কত বলো তো 6। তো এখন আমরা এটা যদি যোগ করি তাহলে 56 এবং 0.476 এটা করলে যোগ করলে আছে 56.476। তো এটি হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সারণী থেকে। এবারে দেখো আমরা ঝ নাম্বারটি করব, যে সারণী থেকে প্রচুরক নির্ণয়। সারণী থেকে কি বলতো প্রচুরক নির্ণয়। তাহলে সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে গেলে এখানে তোমাদের সারণীটা তোলার আর দরকার নেই। এই যে সারণীটা রয়েছে এই সারণী থেকে আমরা কি করব বলতো সর্বোচ্চ গণসংখ্যা। তো সর্বোচ্চ গণসংখ্যা কত আছে বলতো 6, 11, 17, 21, 9, 6, তাহলে এখানে 21 রয়েছে, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। তো সর্বোচ্চ গণসংখ্যার যেটা সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, এই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো ভাষাটা তোমরা লিখবো যে প্রদত্ত সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা কত বলো তো এই যে দেখো সর্বোচ্চ গণসংখ্যা 21, যা কোন শ্রেণীতে অবস্থিত, এই যে 56 থেকে 65 শ্রেণীতে অবস্থিত, এত শ্রেণীতে অবস্থিত। তো সুতরাং কোন শ্রেণী বলতো প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীটা কত হবে বলতো 56 থেকে 65। এখন আমরা প্রচুরক নির্ণয় যে সূত্রটি আছে এই সূত্রটি আগে লিখি, যে প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন কত বলতো H। তো এখন এখানে আমি মানগুলো আমরা লিখি যদি, যে এখানে L মানে হচ্ছে লোয়ার লিমিট অর্থাৎ নিম্ন সীমা, তাহলে এই যে প্রচুরক শ্রেণীটা আছে এর লোয়ার লিমিটটা কত বলতো 56। তারপরে F1 F2 এটার মান বের করব। এখন F1 আর F2 যদি বের করতে যাই তাহলে আমাদের কাজ হলো F1 এখানে কত সর্বোচ্চ গণসংখ্যা কত 21, সর্বোচ্চ গণসংখ্যা 21 বিয়োগ, দেখো বিয়োগ যখন দেব, যে বিয়োগ দেওয়ার অর্থটা হচ্ছে দেখো 21 এর পূর্বেরটা এবং 21 এর পরেরটা, তাহলে 21 বিয়োগ পূর্বেরটা, দেখো 21 বিয়োগ পূর্বেরটা F1 আর F2টা হচ্ছে 21 বিয়োগ তার পরেরটা। তাহলে এখন আমরা জানি 21 থেকে 17 যদি বাদ দিই তাহলে হবে কত 4, এবং 21 থেকে যদি 9 বাদ দিই তাহলে হবে এটা কত 12 হবে। কত হবে বলো তো 12 হবে। এখন শুধু আমরা মান বসাই দেবো। আচ্ছা এই শ্রেণী ব্যবধান সেটা তোমরা জানো 10। আমরা এই যে দেখো এখান থেকে দেখো যে 36 থেকে যদি 26 বাদ দেয় কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে শ্রেণী ব্যবধান কত 10। আমরা এখন মানটা বসাই দেবো, তাহলে L এর মান হচ্ছে 56
প্লাস f1 এর মান এখানে দেওয়া আছে কত 4 বাই f1 হচ্ছে 4 প্লাস কত বলো তো f2 হচ্ছে 12 গুণন কত বলো তো h হচ্ছে কত 10 h কত 10 তাহলে 56 দেখো 4 দশে কত বলো তো 40 উপরে উপরে গুণ করি 4 দশে কত 40 আর নিচে 4 আর 12 যোগ করলে হচ্ছে 16 4 আর 12 যোগ করলে কত হচ্ছে 16 তাহলে 56 এখন এই 40 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি কত বলো তো 40 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি 40 ভাগ কত বলো তো 16 তাহলে কত হচ্ছে 2.5 কত 5 2.5 তাহলে এটা যদি আমরা যোগ করি কত বলো তো 58.5 বন্ধুরা এই উত্তরটা হলো কি না হলো তোমরা একটু খেয়াল করবে দেখো 58.5 এই 56 থেকে 65 এর মধ্যে কি এই মানটা রয়েছে হ্যাঁ এই মানটা রয়েছে তাহলে হয়ে যাবে আর যদি নাও হয় অন্তত কাছাকাছি যদি থাকে তারপরেও কিন্তু হয়ে যাবে তাহলে প্রচুরক কিভাবে নির্ণয় করা যায় তা কিন্তু আমরা বের করা শিখলাম এবার আমরা ইউ নাম্বার প্রশ্নটি সমাধান করব দেখো সারণী থেকে বিবরণ সহ আয়তলেখ অথবা গণসংখ্যা বহুভুজ তাহলে আমি আবার বলতে চাই সারণী থেকে বিবরণ সহ আয়তলেখ অথবা গণসংখ্যা বহুভুজ তো আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে পারলে এটাই তোমাদের জন্য সুবিধা হবে অর্থাৎ গণসংখ্যা বহুভুজ দুটো ভাগে করা যায় একটা হচ্ছে আয়তলেখ দ্বারা আর একটা হচ্ছে শ্রেণীর মধ্যমান দ্বারাও কিন্তু গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায় তো তোমরা আয়তলেখ দ্বারা শিখবে তাহলে যদি আয়তলেখের কথা বলে তাহলে আয়তলেখটা দিতে পারবো আর যদি গণসংখ্যা বহুভুজ দেওয়া থাকে তাহলে আয়তলেখ থেকে আমরা গণসংখ্যা বহুভুজ বের করব ঠিক আছে আচ্ছা এর জন্য তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী তৈরি করা হলো দেখো এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আমি লিখে রাখছি তো তোমাদের কি করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এইটা তৈরি করে নিতে হবে তো এইটা করার জন্য তোমরা কি করবে জানো এই যে নিম্ন সীমাটা আছে আর উচ্চ সীমাটা আছে তো নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিবা আবার উচ্চ সীমার সাথে 0.5 যোগ করবে যেহেতু নিম্ন সীমা থেকে কমাই দিলাম উচ্চ সীমার সাথে বাড়াই দেবে তাহলে যেহেতু নিম্ন সীমা এখান থেকে কমাই দেব উচ্চ সীমার সাথে বাড়াই দেব তাহলে তোমরা 26 থেকে 0.5 যদি বাদ দাও তাহলে তোমরা ইচ্ছা করলে এখান থেকে এটা করে নিতে পারো দেখো 26 বিয়োগ 0.5 কত হয় বলো তো 25.5 তাহলে এখানে দেখো এটা হচ্ছে 25.5 এবারে উচ্চ সীমা কোনটা বলো তো 35 না এটার এখানের সাথে আমরা বাড়াই দেব দেখো 35.5টা বাড়বে বুঝতে পারছো হ্যাঁ তো এখানে 36 এর থেকে একইভাবে কমায় দাও তাহলে কমায় দিলে তাহলে কত হবে 35.5 আর এইখানে বাড়বে 45.5 তো বন্ধুরা যেহেতু 10 করে বাড়তেছে তোমাদের আর কোনো কাজ করার দেখো না যে 25 এর থেকে 10 যাও 35 35 এর থেকে 10 যাও 45 তাহলে এবারে 35 এর সাথে 10 যোগ করো 45 এটার সাথে 10 যোগ করো 55.5 এটার সাথে 10 যোগ করো 55.5 এটার সাথে 10 যোগ করো 65.5 আবার এটার সাথে করো 65.5 এখানে হচ্ছে 75 পয়েন্ট কত বলো তো 5 একইভাবে পরেরটা 10 যোগ করো 75.5 মাইনাস 85 পয়েন্ট কত বলো তো 5 তো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি কিন্তু অঙ্কন করে নিলাম তো এখন তোমরা গ্রাফে কিভাবে অঙ্কন করবে গ্রাফে কিন্তু আমরা এইটা বসাবো না দেখো এইটা বসাবো এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে আমি দেখো এখানে একটা ফাঁকা রেখেছি তোমরা অনেকে এই এটাকে বলা হয় স্কেল নির্ধারণ এই স্কেল নির্ধারণে যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে তুমি যত এখানে সুন্দর করে লেখা না কেন তুমি কিন্তু ভালো মার্কস পাবে না দেখা যায় 1-2 হয়তো বা দিতে পারে কিন্তু ফুল 4 মার্কস পেতে গেলে তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে অর্থাৎ এই যে স্কেল নির্ধারণটা আছে অর্থাৎ x অক্ষ বরাবর কত ঘর সমান কত ধরবে y অক্ষ বরাবর কত ঘর সমান কত এইটাই হচ্ছে টার্নিং পয়েন্ট এটা যদি তুমি ভুল করো তাহলে 4 মার্কস দিবে না তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এই যে তোমাদের যে গ্রাফ পেপারটা থাকবে তো গ্রাফ পেপারটা থাকবে তো সেই গ্রাফ পেপার থেকে কী করবে জানো এখানে কয়টা বলো তো দেখো তো সারি রয়েছে 1 2 3 4 5 6 আমি দেখো আবার গুনতেছি 1 2 3 4 5 6 তো 6টা আর 2টা বেশি করে নেবে কয়টা বলো তো 8টা কয়টা 8টা তাহলে এখান থেকে তোমরা দেখো আমি কিন্তু দেখো এরকমভাবে
বর্গাকার থাকবে, প্রতি 5টা ঘর মিলে দেখো এরকমভাবে ডোরা কাটা থাকবে, দাগ থাকবে, স্পষ্ট দাগগুলো থাকবে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে দেখো 1 2 3 4 5 6। তো এখন দেখো 6টা মূলত তোমরা একটা বেশি রাখবে, কেন? এই যে ছেদ চিহ্ন, যেহেতু 0 থেকে 26 পর্যন্ত অনেকগুলো সংখ্যা রয়েছে, তো আমরা যেটি করি এইটাকে x, এটা আমরা মূলবিন্দু ও দিলাম, দেখো কি দিলাম বলতো x, এখানে মূলবিন্দু ও দিলাম, আর এইদিকে দেখো এদিকে দিলাম হচ্ছে কত বলতো y। তো বন্ধুরা দেখো এই যে তোমাদের এই প্রথম যে 5টা ঘর আছে এটা তোমরা কি করবে বলতো, এইটা এরকম ভাবে শেষ চিহ্ন দিয়ে দেবে। তাহলে এখন 36 প্রথমটা দেখো কত রয়েছে 26.5, মানে 25.5, কত বলতো 25। তাহলে আমরা যদি এখানে লিখি দেখো 25.5, 10 বাড়বে, তাহলে 35.5, এরপরে আবার 10 বাড়বে 45.5, আবার 10 বাড়বে 55.5, আবার 10 বাড়বে 65.5, আবার 10 বাড়বে 75.5, আবার 10 বাড়বে 85 কত বলতো 5। তো বন্ধুরা ইচ্ছা করলে যদি তোমাদের জায়গা না থাকে তাহলে তোমরা এইরকম ভাবেও লিখতে পারো, ঠিক আছে। এখন এই যে 5 ঘর, এই 5 ঘর কয় ঘর আছে বলতো এখানে তোমরা এখানে দেখো 1 2 3 4 5 ঘর, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা আমরা 5 ঘর নিয়ে আলোচনা করেছি। তাহলে আমি দেখো এখানে কি লিখেছি, x অক্ষ বরাবর 5 ঘর সমান, এই জায়গায় কি হবে, এই জায়গায় হচ্ছে শ্রেণী ব্যবধানটা যত হবে। তো শ্রেণী ব্যবধান কত আমি তোমাদের বলেছি, 36 থেকে 26 বাদ দাও, অথবা 45 থেকে 35 বাদ দাও, 10 হচ্ছে কত বলতো 10। তাহলে এই জায়গায় আমরা লিখলাম কত বলতো 10, কত ধরলাম বলতো 10। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে যদি 5 ব্যবধানটা হতো, এইটা থেকে এটাতে বাদ 5 হতো, তাহলে সরাসরি এখানে লিখতাম 5 ঘর সমান 5। যদি এখানে 15 হতো তাহলে এখানে আমরা 15 বসাই দেবো, যদি 15 যদি ব্যবধান 2 হতো তাহলে এখানে 2 দিতাম, 3 হলে 3 দিতাম, কিন্তু এই ঘরগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে, ঘরগুলো কি বলতো অপরিবর্তিত থাকবে। আচ্ছা এখন এটা কিন্তু আমার 5 ঘর সমান, আর y অক্ষ বরাবর কি করেছি বলতো 1 ঘর সমান 1 একক, এটা তো কোনো কাজ নেই, 1 ঘর সমান 1 একক, এটা সবসময় অপরিবর্তিত, সবসময় অপরিবর্তিত। 1 ঘর সমান কয় একক, 1 একক। আর এই যে x অক্ষ বরাবর 5 ঘর এটাও অপরিবর্তিত, কিন্তু এই যে ব্যবধান, এখানে পার্থক্য ব্যবধান যত থাকবে সেইটা আমরা এখানে শুধু বসায় দেবো, আর কোনো কাজ নেই। এখন এদিকে তাহলে দেখো তো, আমরা এদিকে দেখি 1 2 3 4 5, তাহলে এটাকে বসালাম 5, তাহলে এটা হলো কত হবে 10, এটা হবে কত 15, এটা হবে 20, আমরা এই 25 পর্যন্ত দিয়ে রাখলাম, কত বলো তো 25 পর্যন্ত দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন তোমরা একটু লক্ষ্য করো যে 25.5 থেকে 35.5, দেখো 25.5 থেকে 35.5 কত আছে বলো তো 6। তাহলে তোমরা এখান থেকে লক্ষ্য করো কিভাবে বসাবে 6টা, খুব মনোযোগ দাও। 1 2 3 4 5 6, এই যে এখানে 6 আছে না, এই যে দেখো কোথায় আসলো 1 2 3 25, এখান থেকে কিন্তু শুরু হবে 1 2 3 4 5 6, এই যে এই জায়গায়, তাহলে এখান থেকে দেখো ওই 1 2 3 4 5 6, তাহলে এইটা আমরা কি করে নেব, একটা দাগ দিয়ে নেব, দেখো ঠিক আছে। এর পরেরটা দেখো কত রয়েছে বলো তো, তারপরে রয়েছে 11, কত রয়েছে বলো তো 11, তাহলে দেখো এই 35.5 থেকে 11, তাহলে এটা হচ্ছে 5, এই যে 10, দেখো এই যে হচ্ছে 11, তাহলে 11 এখানে, তাহলে এটা পর্যন্ত 11 হবে, সহজ হিসাব। তাহলে আমরা এটাও দাগ দিয়ে নিলাম। 11 পরে কত বলো তো 17, তাহলে 10 11 12 13 14 15, দেখো 16 17, তাহলে এখান থেকেও এই যে 2 ঘর দেখো, ঠিক আছে। এই যে তারপরে 17 পরে কত বলে 21, তাহলে এই 2 ঘর মানে 21, তাহলে এইটা যেহেতু 20 হচ্ছে, 20-এর পরে আছে 21, এই যে 21, তাহলে আমরা এই যে এই পর্যন্ত 21, ঠিক আছে। 21-এর পরে তারপরে দেখো কত হচ্ছে 9, তাহলে 9 আমরা দেখো এই 2 ঘর মিলে 9, তাহলে এটা হচ্ছে কত 5 6 7 8, কত বলো তো 9, তাহলে এই যে এখান থেকে আমরা এই পর্যন্ত, ঠিক আছে। এরপরে 75.5 থেকে 85.5 কত রয়েছে বলো তো 6, আবারও কত রয়েছে 6, তাহলে 6 যদি হয় এটা হচ্ছে কত 5, এই যে হচ্ছে 6। তো এইটা করার পরে তোমরা যেটি করবে
সেটি হচ্ছে এইটা, এই যে স্কেল দ্বারা এরকমভাবে গাঢ় করে টান দেবে, স্কেল দ্বারা খুব সুন্দর করে। তাহলে এর সর্বোচ্চ কোণটা তোমরা এই লক্ষ্য করবে, এর সর্বোচ্চ কোণটা এই যে এই জায়গা। তাহলে এইখান থেকে তোমরা সুন্দর করে স্কেল দ্বারা টানবে। তাহলে এখান থেকে দেখো এখানে সর্বোচ্চ কোণটা এই যে এইটা, এখান থেকে সুন্দর স্কেল দিয়ে টানবে। এখান থেকে দেখো সর্বোচ্চ কোণটা এই যে এই জায়গায়। তাহলে সুন্দর করে স্কেল দ্বারা টানলে এইখান থেকে দেখো সর্বোচ্চ কোণটা এই যে এটা, এখান থেকে সুন্দর করে টানবে। তারপরে এখান থেকে সর্বোচ্চ কোণটা এই যে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আয়তলেখের কথা বলে তাহলে কিন্তু কাজ শেষ। আয়তলেখের কথা বলে কাজ শেষ, তখন তোমরা একটু এরকম করে যদি দাও তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, মানে যাতে সুন্দর দেখা যায় আর কি, যে সহজে বোঝা যায়। তোমরা এরকম করে একটা করলে একটা এরকমভাবে করে দিতে পারো। ঠিক আছে, যাতে বোঝা যায়। আচ্ছা, এটা কি গেল বলো তো? এটা হলো আয়তলেখ অঙ্কন হলো। তাহলে যদি আয়তলেখের কথা বলে দেখো, এক্স অক্ষ বরাবর তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং ওই অক্ষ বরাবর এক ঘর সমান এক একক ধরে গণসংখ্যা বসে আয়তলেখ পাওয়া যায়। এই পর্যন্ত শেষ। আর এই যে মূলবিন্দু থেকে কোন পর্যন্ত, এই যে এর শুরুটা, মূলবিন্দু থেকে এই যে এর যে শুরুটা আছে এইটা পর্যন্ত, তাহলে আমরা কি লিখবো সেটা বলো তো? 25.5 পর্যন্ত সংখ্যাগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। কোন চিহ্ন বলো তো? ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। কোন চিহ্ন? ছেদ চিহ্ন ব্যবহার করেছে। এর জন্য তোমাদের কি করতে হবে বলো তো? যদি আয়তলেখের কথা বলে এই পর্যন্ত লেখার পরে এইটা লিখতে হবে। আয়তলেখের কথা বলে এই পর্যন্ত শেষ। এরপরে যদি গণসংখ্যা বহুভুজের কথা বলে, যে প্রাপ্ত আয়তলেখ সমূহের ভূমির বিপরীত বাহু চিহ্নিত করি। তাহলে দেখো এই যে আমরা আয়তলেখগুলো যে পাইছি, যদি গণসংখ্যা বহুভুজের কথা বলে তখন আর আমরা এরকম ডোরাকাটা দাগ দেব না। না দেওয়ার পরে দেখো ভূমির বিপরীত বাহু, তাহলে ভূমি, এইটা যদি ভূমি হয় তার বিপরীত বাহু, তার মধ্যবিন্দু চিহ্নিত করলাম দেখো এরকমভাবে। তাহলে এটা 5 ঘর, যেহেতু 5-এর মধ্যে হচ্ছে 2.5। একইভাবে দেখো এখানেও ঠিক তাই 2.5 করলাম, এরও 2.5 নেই প্রত্যেকটারে। তাহলে প্রত্যেকটার ভূমির বিপরীতে 2.5 করলাম। করছে কি দেখো এখানে 2.5, এরকমভাবে আমরা করলাম। করার পরে তোমাদের যেটি করতে হবে দেখো, এই স্কেল দ্বারা কিন্তু এগুলো তোমাদের কি করতে হবে? টেনে দিতে হবে। দেখো এই যে এরকমভাবে তোমরা স্কেল দ্বারা টেনে দেবে, খুব সুন্দর করে স্কেল দ্বারা টেনে দেবে। এই যে দেখো স্কেল দ্বারা আমরা টেনে দেব। হ্যাঁ, স্কেল দ্বারা টেনে দিলাম। এখন দেওয়ার পরে দেখো তোমরা ভাবলে যে এটা কিন্তু হয়ে গেছে, না, এখন পর্যন্ত হয়নি। কেননা বহুভুজ হতে গেলে সবগুলো রেখাংশ একসঙ্গে যুক্ত হবে। তাহলে এদের একটা রেখাংশ, এই যে একটা রেখাংশ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এখন কথা হলো এইটা তো ফাঁক আছে, তাহলে এই যে এক্স অক্ষের সাথে যদি আমরা মিলিয়ে দেই, দেখো মিলিয়ে দেবে কিভাবে? এই যে এর প্রান্ত বিন্দুটা আর এই যে এইটা যোগ করে দেব। এই যে দেখো এটা যোগ করে দিলাম। আবার এইটার দেখো প্রান্ত বিন্দু হচ্ছে এইটা আমরা যোগ করে দেব। ঠিক আছে, যখন আমরা যোগ করে দেব তাহলে এইটা তোমরা এরকমভাবে যদি পেন্সিল দ্বারা এরকমভাবে যদি গাঢ় করে দাও, এরকমভাবে শুধু এই বহুভুজটা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এই যে শুধু এই বাইরে না, এই যে এর ভিতরে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মানে কিভাবে। এখন এইটা চিত্র যদি সুন্দর না হয়, এই চিত্রটা যদি সুন্দর না হয় তাহলে ভালো মার্কস পাবে না। তো এখানে তোমাদের লিখতে হবে, আমরা কি বসালাম বলতো? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। আমরা এই দিকে কি বসালাম? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। আর এইখানে লিখবো আমরা ক্রমযোজিত, না সরি, এখানে লিখবো আমরা গণসংখ্যা। কি লিখবো বলতো? গণসংখ্যা। আমরা এদিকে গণসংখ্যা বসিয়েছি। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ভাষা যেটি আছে, এই ভাষাটা ঠিক এরকমভাবে লিখলে আশা করি তোমরা 4-এর মধ্যে 4 পাবে। এরপর যে আমরা ট নম্বরটি করবো, তো ট নম্বরটি কি বলছে? যে সারণী থেকে বিবরণ সহ অজীব রেখা অঙ্কন করো। সারণী থেকে বিবরণ সহ কি রেখা বলো তো? অজীব রেখা অঙ্কন করো। তো প্রথমে দেখো অজীব রেখা অঙ্কনের সারণী তৈরি করা হলো। কি বলতো? অজীব রেখা অঙ্কনের সারণী তৈরি করা হলো। তাহলে এক্ষেত্রে দেখো শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি কিভাবে বের করতে হয় আমরা গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রেই দেখিয়েছি। নিম্ন সীমা থেকে 0.5 কমা দেব এবং উচ্চ সীমার সাথে 0.5 বাড়িয়ে দেব। আর এই ক্ষেত্রে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা সারণী লাগবে। তাহলে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা সারণী লাগবে। তো বন্ধুরা দেখো এই যে এক গ্রাফ কাগজে কি করব? এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান, ওই একই অবস্থা 5 ঘর নিয়ে আমরা কাজ করব। কত বলতো? এই যে শ্রেণী ব্যবধানটা আছে, শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে এখানে সরাসরি আমরা 10 বসাই দেবো। যদি শ্রেণী ব্যবধান 5 হতো তাহলে এখানে 5 বসাই দিতাম, কোনো কাজ 5 ঘর সমান। আর এই জায়গায় ওয়াই অক্ষ বরাবর
এক ঘর সমান 2 একক। তাহলে ক্রমযোজিতর ক্ষেত্রে কি করতে হবে? এক ঘর সমান কয় একক বলো তো? 2 একক ধরে কাজ করতে হবে। ধরে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে সাবলীলভাবে যোগ করলে সারণের অজীব রেখা পাওয়া যায়। তাহলে মূল বিন্দু থেকে কোনটা পর্যন্ত বলো তো দেখি? এই যে 25.5 পর্যন্ত সংখ্যাগুলো বোঝাতে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তোমরা এটা সুন্দর করে খাতার মধ্যে লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা দেখো যে এখানে যে গ্রাফটি রয়েছে অর্থাৎ অজীব রেখার জন্য, কিসের জন্য বলতো? অজীব রেখার জন্য। আমি অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিগুলো দেখো পর্যায়ক্রমে লিখেছি। তো তোমরা জানো যে আমি কিন্তু এখানে লিখেছি, দেখো যে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 10 একক ধরে, এটা তো তোমরা বুঝতেই পারছো। অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির উচ্চ সীমা বসাবো। কি বলতো? উচ্চ সীমায় মানগুলো কোনগুলো বসাবো জানো? এই যে 6 বসাবো, 17 বসাবো, 34। তবে এখানে দেখো এক ঘর সমান কয় একক বলতো? ওই অক্ষ বরাবর 2 একক। তাহলে এক ঘর সমান যদি দেখো 2 একক হয়, তাহলে 1 2 3 4 5, 5 ঘর সমান হচ্ছে 10 একক। তাহলে 5 দুগুণ মানে এখানে আছে 10, তাহলে 20 30 40 50 60, দেখো এখানে কিন্তু 70। বুঝতে পেরেছো? আচ্ছা এখানে হচ্ছে দেখো শুরুর যেটা আছে 25 কত বলতো? 5, আর এখানে 35, এটা হচ্ছে উচ্চ সীমা। তো উচ্চ সীমা এখানে কিন্তু কত রয়েছে বলতো? 6। কত রয়েছে? 6। তো তোমরা এটা ঘর কিভাবে হিসাব করবে জানো? 2 দ্বারা ভাগ করবে। কত বলতো? 2 দ্বারা ভাগ করবে। তো এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 6 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 হয়। তাহলে 3 দুগুণ 6, তাহলে 3। তাহলে এই যে উচ্চ সীমা 1 2 3, দেখো এই জায়গায় তোমরা কি করবে? একটা বিন্দু স্থাপন করবে। আচ্ছা তারপরের ঘরটা দেখো, সহজ হিসাব। তাহলে তারপরের ঘরে আমরা বসাবো দেখো 17। তাহলে 17-র অর্ধেক করো। 17-এর অর্ধেক হচ্ছে 8 দুগুণ হচ্ছে 16, 8.5। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8.5। এই যে দেখো, বুঝতে পেরেছো? আচ্ছা আবারও দেখো এখানে কত রয়েছে? 34। তাহলে 34 অর্ধেক 17। তাহলে এই যে এই ঘরের মধ্যে আমরা যাব, মানে এই উচ্চ সীমায় 17। তাহলে 34কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 17। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কত বলো তো? 17। এই যে এই জায়গায়, ঠিক আছে? এরপরে বলো তারপরের যে উচ্চ সীমাটা আছে, এই যে উচ্চ সীমাটা এখানে আছে কত আছে? 55। তো 55-এর অর্ধেক কত বলো তো? 55-এর অর্ধেক হচ্ছে 27 দুগুণ 54, 27 দুগুণ 54, তাহলে 27.5। তাহলে আমরা এইখান থেকে আমরা গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, 27 যখন 54, এই যে সাড়ে, বুঝতে পারছো? সাড়ে কত বলো তো? 27, 27.5। এরপরে দেখো কত বলতো? 64 আছে। তো 64কে তোমরা 2 দ্বারা ভাগ করো। 64কে যদি তোমরা 2 দ্বারা ভাগ করি 32 যখন কত? 64। 32 যখন 64। তোমরা কিন্তু এখানে 64 এরকমভাবে হিসাব করবে না, ঠিক আছে? এই যে এখানে 64-র অর্ধেক কত? 32 ঘর হবে। তাহলে এই যে উচ্চ সীমাটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। এই যে 32 যখন কত বলতো? 64। 32 যখন কত? 64। 32 যখন 64। তো বুঝতে পারছো? এরপরে দেখো শেষ যে উচ্চ সীমাটা, সেটা হচ্ছে কত? 70। 70 মানে 35 ঘর। কত ঘর বলো তো? 35। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, এটা যে 32 ঘর হয় 33 34 35, কত বলো তো? 35। বুঝতে? এরপরে বলছিলাম কি তোমাদের সাবলীলভাবে যোগ করতে হবে। কিভাবে? সাবলীলভাবে। তো এই যে তোমরা উচ্চ সীমাটা বসাইছে, তোমরা এখান থেকে শুরু করবে। এই যে এখান থেকে শুরু করলে সাবলীলভাবে তোমরা এরকমভাবে খুব সুন্দরভাবে যোগ করে দেবে। দেখো এরকমভাবে, দেখো এরকমভাবে খুব সুন্দরভাবে তোমরা যোগ করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? দেওয়ার পরে দেখো এই যে দেখো এইটাই হচ্ছে কি বলতো? অজীব রেখা। তাহলে প্রদত্ত সারণীর এটি হচ্ছে অজীব রেখা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটি কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে অজীব রেখাটা কেমন হয়? যে ঊর্ধ্বমুখী হয়। কেমন হয় বলতো? ঊর্ধ্বমুখী হয়।
এখানে দেখো অবিচ্ছিন্ন শ্রেণীবিভক্তির উৎস সময় এই কথাটা আমরা লিখে দিছি, ক্রমযোজিত গণসংখ্যাটা এটা লিখে দিছি। তো বন্ধুরা এই গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে তোমাদের বারবার বলতেছি যে স্কেল নির্ধারণ অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কত ঘর সমান কত তুমি ধরবে, এইটা যদি সঠিকভাবে নির্ধারণ করতে না পারো এবং ওই অনুযায়ী যদি গ্রাফে বসাতে না পারো তাহলে তোমাদের গ্রাফটা কিন্তু ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি সঠিক মার্কস পাবে না। তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য।